আসসালামু আলাইকুম। তোমরা কেমন আছো প্রিয় শিক্ষার্থীরা? আশা করি ভালো আছো। আমিও ভালো আছি। আজকে আমরা নবম দশম শ্রেণীর বাংলা প্রথম পত্র গদ্যাংশ গল্প পল্লী সাহিত্য নিয়ে আলোচনা করব। আমি মোহাম্মদ হারুন রশিদ, সিনিয়র শিক্ষক, রামপুর উচ্চ বিদ্যালয়, কসবা বিবারিয়া। পল্লী সাহিত্য মোহাম্মদ শহীদুল্লাহ। মোহাম্মদ শহীদুল্লাহ 10 জুলাই 1885 সাল পশ্চিমবঙ্গের 24 পরগনা জেলার বসিরহাট মহকুমায় পেয়ারা গ্রামে জন্মগ্রহণ করেন। তিনি 1910 সালে কলকাতা সিটি কলেজ থেকে সংস্কৃতে বিএ অনার্স পাশ করেন। 1912 সালে কলকাতা বিশ্ববিদ্যালয় থেকে তিনি তুলনামূলক ভাষা তত্ত্বে MA ডিগ্রি লাভ করেন। মোহাম্মদ শহীদুল্লাহ প্যারিসের সোরবন বিশ্ববিদ্যালয় থেকে ভাষা তত্ত্বে ডিপ্লোমা এবং ডিলিট লাভের গৌরব অর্জন করেন। তিনি সুদীর্ঘ 30 বৎসর কাল বাংলাদেশের বিভিন্ন কলেজ ও বিশ্ববিদ্যালয়ে বাংলা ভাষা ও সাহিত্যের অধ্যাপক এবং অধ্যক্ষরূপে নিয়োজিত ছিলেন। অসামান্য প্রতিভাধর মোহাম্মদ শহীদুল্লাহ ছিলেন সুপণ্ডিত ভাষাবিদ। তিনি ছিলেন মুক্ত বুদ্ধির অধিকারী। প্রাচীন ভাষা ও সাহিত্য সম্পর্কে দুরূহ জটিল সমস্যার যুক্তিপূর্ণ ব্যাখ্যা ও বিশ্লেষণে তিনি অসামান্য পাণ্ডিত্যের পরিচয় দিয়েছেন। বাংলা ভাষার ইতিবৃত্ত, বাংলা সাহিত্যের কথা এবং বাংলা ভাষার ব্যাকরণ তার উল্লেখযোগ্য গ্রন্থ। এখানে দেওয়া আছে বাংলা ভাষার ইতিবৃত্ত, বাংলা সাহিত্যের কথা, বাংলা ভাষার ব্যাকরণ। তার গ্রন্থ বাংলা ভাষার এবং বাংলা ভাষার ব্যাকরণ তার উল্লেখযোগ্য গ্রন্থ। তার অন্যতম কালজয়ী সম্পাদক গ্রন্থ বাংলাদেশের আঞ্চলিক ভাষার অভিধান। তিনি আলাওলের পদ্মাবতী, বিদ্যাবতী, শতক সহ আরও অনেক গ্রন্থ সম্পাদনা করেন। শিশু পত্রিকা আঙ্গুর তার এই সম্পাদনায় প্রকাশিত হয়। এছাড়া পাঠ্যপুস্তক, অনুবাদ এবং নানা মৌলিক রচনায় তিনি তার দক্ষতার পরিচয় রেখেছেন। 13 জুলাই 1969 সালে ঢাকায় মোহাম্মদ শহীদুল্লাহ ইন্তেকাল করেন। এই হলো তার লেখক পরিচিতি। এখন আমরা এই গল্পটার কিছু অংশ পড়ব। পল্লীগ্রামের শহরের মতো গায়ক, বাদক, নর্তক না থাকলেও তার অভাব নেই। চারদিকে কোকিল, দোয়েল, পাপিয়া প্রভৃতি পাখির কলগান, নদীর কুলকুল ধ্বনি, পাতার মর্মর শব্দ, শ্যামল শস্যের ভঙ্গিময় হিলাধুলা প্রচুর পরিমাণে শহরের অভাব এখানে পূর্ণ করে
দিচ্ছে। পল্লী ঘাটে মাঠে, পল্লীর আলো বাতাসে, পল্লীর প্রত্যেক পড়তে পড়তে সাহিত্য ছড়িয়ে আছে। কিন্তু বাতাসের মধ্যে বাস করে যেমন আমরা বলে যাই বায়ু, সাগরে আমরা ডুবে আছি, তেমনি পাড়াগাঁয়ে থেকে আমাদের মনেই হয় না যে কত বড় সাহিত্যের উপকরণ ছড়িয়ে আছে। শ্রদ্ধেয় ডক্টর দীনেশচন্দ্র সেন ময়মনসিংহের গীতিকা সংগ্রহ করে দেখিয়েছেন সাহিত্যের কি এক অমূল্য খনি পল্লী জননীর বুকের কোণে লুকিয়ে আছে। সুদূর পশ্চিমের সাহিত্য রসিক রোমারোলা পর্যন্ত ময়মনসিংহের মদিনা বিবির সৌন্দর্যে মুগ্ধ হয়েছে। মনসুর বয়াতির মতো আরও কত পল্লী কবি শহরে চক্ষুর অগোচরে পল্লীতে আত্মগোপন করে আছেন। কে তাদের সাহিত্যের মজলিসে এসে জগতের সঙ্গে চেনাশোনা করিয়ে দেবে? আজ যদি বাংলাদেশের প্রত্যেক পল্লী থেকে এই সব অচেনা কবিদের গাথা সংগ্রহ করে প্রকাশ করা হতো, তাহলে দেখা যেত বাংলার মুসলমানও সাহিত্য সম্পদে কত ধনী। কিন্তু হায়, এ কাজের জন্য স্বেচ্ছাসেবক দল কই? আমরা পল্লীগ্রামে বুড়ো বুড়ির মুখে কোনো ঝিল্লি মুখর সন্ধ্যাকালে যেসব কথা শুনতে শুনতে ছেলেবেলা ঘুমিয়ে পড়েছি, সেইগুলি না কত মনোহর, কত চমকপ্রদ। আরব্য উপন্যাসের আলাউদ্দিনের আশ্চর্য প্রদীপ, আলিবাবা ও 40 দস্যু প্রভৃতির চেয়ে পল্লী উপকথাগুলোর মূল্য কম নয়। আধুনিক শিক্ষার কর্মশাস্ত্রতে সেগুলো স্মৃতির অতল গর্বে তলিয়ে যাচ্ছে। এখনকার শিক্ষিত জননী সন্তানকে আর রাখালের পিঠা গাছের কথা, রাক্ষসপুরীর ঘুমন্ত রাজকন্যার কথা বা পঙ্খিরাজ গুড়ার কথা শোনান না। তাদের কাছে বলেন আরব্য উপন্যাসের গল্প কিংবা ল্যাম্পস টেলস ফ্রম শেক্সপিয়ার এর গল্পের অনুবাদ। ফলে কোনো সুন্দর অতীতের সাক্ষীস্বরূপ এই রূপকথা নষ্ট হয়ে অতীতের সঙ্গে আমাদের সম্বন্ধ লোপ করে দিচ্ছে। যদি আজ বাংলার সমস্ত রূপকথা সংগৃহীত হতো, তবে কোনো প্রত্নতাত্ত্বিক গবেষণা করে দেখিয়ে দিতে পারতেন যে বাংলার নিভৃত কোণের কোনো পিতামহী মাতামহী গল্প ভারতীয় উপমহাদেশের অন্য প্রান্তে কিংবা ভারত উপমহাদেশের বাইরে সিংহল, সুমাত্রা, জাভা, কম্বোডিয়া প্রভৃতি স্থানে
এমনইভাবে প্রচলিত আছে। হয়তো এশিয়ার বাইরে ইউরোপ খণ্ডে লিথুয়ানিয়া কিংবা ওয়েলসেন কোনো পল্লী রমণী এখনও হুবহু বা কিছু রূপান্তরিতভাবে সেই উপকথাগুলো তার ছেলে পুলে বা নাতি পুতাদের শোনাচ্ছে। কে আছে এই উপকথাগুলো সংগ্রহ করে তাদের অবিসম্ভাবী ধ্বংসের হাত থেকে রক্ষা করবে? ইউরোপ আমেরিকা দেশে বড় বড় বিদ্বানদের সভা আছে, যাকে বলা হয় ফোকলোর সোসাইটি। তাদের কাজ হচ্ছে এসব সংগ্রহ করা এবং অন্য সভা দেশের উপকথার সঙ্গে সাদৃশ্য নিয়ে বিচার করা। আজকে আমরা আলোচনা এই পর্যন্ত শেষ করলাম। পরবর্তী ক্লাসে আমরা বাকিটা আলোচনা করব। এই বলে আমি বিদায় নিচ্ছি। খুদা হাফেজ।